আপনারা আসলে আসবেন, আসলে নাই। তোমরা আমাকে শুনতেছো? হ্যালো, তোমরা কি আসো না নাই? তোমরা আমাকে শুনতেছো? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা শুরু করলাম। অন্যরা আসলে আসবে, না আসলে নাই, সেটা নিয়ে কোনো কথা নাই। এনিওয়ে, গত ক্লাসে আমরা কনজিউমার থিওরি, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট পর্যন্ত সম্ভবত গেছি নাকি? জি স্যার। ঠিক আছে, আজকে মনোপলি এগুলি আমরা আগে পড়াইছি, এখন জাস্ট রিভিউ করে দিচ্ছি। খুব দ্রুত যাব। আর তোমাদের পরীক্ষা 15 তারিখ হবে, অফলাইন। এনিওয়ে, আমরা বলছি যে মনোপলি হচ্ছে এমন একটা মার্কেট, যে মার্কেটে একজন বিক্রেতা থাকে এবং মনোপলি যেটা উৎপাদন করে তার কোনো ক্লোজ সাবস্টিটিউট থাকে না, অ্যান্ড দেয়ার আর ব্যারিয়ার্স টু এন্ট্রি। এই মার্কেটে প্রবেশাধিকারে বাধা থাকে। এরকম একটা মার্কেটকে আমরা বলি মনোপলি মার্কেট। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে মনোপলি কিভাবে, হাউ ডাজ মনোপলি ডিটারমিন ইটস প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। আমরা অনেকবার তোমাদেরকে বলছি যে আল্লাহর দুনিয়াতে যত মার্কেট আছে, সব মার্কেটের তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন হচ্ছে MR ইকুয়ালস টু MC। সুতরাং মনোপলির ক্ষেত্রেও সেটা কোনো ডিফারেন্ট না। এই একজন একজন করে কোনো টাইম মেনটেন করে না। এখন এটাও বলছি যে যে বাজারে সেলারের
মার্কেট পাওয়ার আছে, অর্থাৎ প্রাইসকে সে প্রভাবিত করতে পারে, সেই মার্কেটের ডিমান্ড কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। সেই জন্য হচ্ছে মনোপলিস্টের ডিমান্ড কার্ভ ডাউনওয়ার্ড স্লোপিং। আর যখন তোমার মিনিমাম যদি তোমাদের টাইমিং এর একটা থাকতো, খুব বিরক্তিকর। এনিওয়ে, ডিমান্ড কার্ভ যদি ডাউনওয়ার্ড স্লিপিং হয়, মার্জিনাল রেভিনিউ কার্ভ হচ্ছে যে ডিমান্ড কার্ভের নিচে অবস্থান করে, এবং দিস ইজ দ্য মার্জিনাল কস্ট কার্ভ। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। এখানে মার্জিনাল রেভিনিউ ও মার্জিনাল কস্ট সমান। সো দিস ইজ ইকুইলিব্রিয়াম আউটপুট। এবং প্রাইস সাধারণত ডিমান্ড এবং সাপ্লাইয়ের সঙ্গে সম্পর্কিত থাকে, সেই জন্য আমরা এই লাইনটাকে টেনে উপরে নেই। এটা হচ্ছে মনোপলিস প্রাইস। তাহলে দেখি, মনোপলি টু ম্যাক্সিমাইজ ইটস প্রফিট তোমার প্রডিউসেস Q1 অ্যামাউন্ট অফ আউটপুট এবং P1 প্রাইস। লুক এট দিস ইজ দ্য মার্জিনাল কস্ট। সুতরাং মনোপলিস চার্জ এ প্রাইস which is higher than marginal cost. কিন্তু পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমরা দেখছি যে কম্পিটিটিভ ফার্ম ডিটারমিন এ প্রাইস which is equal to marginal cost. তোমাদের কি মনে হয় যে এটা মাছ বাজার, দোকান খুলে রাখছি, যে কোনো সময় আসবা যাওয়া, বারবার ডিস্টার্ব হচ্ছে? ভয়ঙ্কর ছেলে মেয়ে। এরপর আর কাউকে ঢুকতেই দিব না। 20 মিনিট পরে একটা ক্লাসে ঢুকে মিনিমাম ভদ্রতাও নাই। এনিওয়ে, এখন আমরা যে প্রশ্নটার জবাব দিব সেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে। সেটা হচ্ছে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের সঙ্গে মনোপলি মার্কেটের ডিফারেন্সেস কি? দুই পার্টে আমাদের ভাগ করা আছে ডিফারেন্সেস গুলি। সাম ডিফারেন্সেস আর জেনারেল ডিফারেন্সেস and some differences হচ্ছে স্পেসিফিক ডিফারেন্সেস। জেনারেল ডিফারেন্সের মধ্যে পড়ে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে মেনি সেলার্স থাকে, মনোপলিতে সিঙ্গেল সেলার থাকে। কম্পিটিটিভ ফার্ম হচ্ছে প্রাইস গ্রহণ করে, মনোপলি প্রাইস সেট করে। কম্পিটিটিভ ডিমান্ড কার্ভ, কম্পিটিটিভ ফার্মের ডিমান্ড কার্ভ হচ্ছে হরাইজন্টাল টু দ্য এক্স অ্যাক্সিস, মনোপলির ডিমান্ড কার্ভ হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রাইস সেট করে ইকুয়াল টু মার্জিনাল কস্ট, monopoly price is greater than marginal cost. Perfect competitive market efficient, monopoly market inefficient. পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে লং রানে প্রবেশাধিকারে কোনো বাধা থাকে না, মনোপলিতে প্রবেশ করতে কেউ হইলে বাধার সম্মুখীন হয়। সো দিজ আর দ্য জেনারেল ডিফারেন্সেস বিটুইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট and monopoly market. এবার আসি আমরা স্পেসিফিক ডিফারেন্সেস। সেই স্পেসিফিক ডিফারেন্সেস হচ্ছে যে আমরা এখানে, এটা আমাদের ডিমান্ড কার্ভ, এটা আমাদের মার্জিনাল রেভিনিউ কার্ভ, দিস ইজ মার্জিনাল কস্ট কার্ভ, এট দ্য সেম টাইম দিস ইজ সাপ্লাই কার্ভ। এই জায়গাতে ডিমান্ড এবং সাপ্লাই সমান, তার মানে ইট ইজ কম্পিটিটিভ ইকুইলিব্রিয়াম। এই জায়গাতে এম আর ইকুয়ালস টু এমসি, এটা হচ্ছে মনোপলি ইকুইলিব্রিয়াম।
কম্পিটিটিভ মার্কেট কিউসি উৎপাদন করে, কম্পিটিটিভ মার্কেটের প্রাইস হচ্ছে পিসি। মনোপলি কিউএম উৎপাদন করে, মনোপলির প্রাইস ইজ পিএম। এখন যদি আমরা ফিগারটার মধ্যে দেখি, তাহলে আমরা দেখি কম্পিটিটিভ মনোপলি কম্পিটিটিভ মার্কেটের চেয়ে কম উৎপাদন করে, মনোপলি কম্পিটিটিভ মার্কেটের চেয়ে বেশি প্রাইস নির্ধারণ করে। দিস ইজ ফার্স্ট ডিফারেন্সেস বিটুইন competitive market and monopoly market. এবং কম্পিটিটিভ মার্কেটের তোমার কনজিউমার সারপ্লাস হচ্ছে পিসি এ ইসি, অর্থাৎ এই বড় ত্রিভুজটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেটের কনজিউমার সারপ্লাস। আমরা অনেকবার কনজিউমার সারপ্লাসের কথা বলছি। সেটা হচ্ছে কনজিউমার যে টাকা দিতে রাজি থাকে, যে দাম দিতে রাজি থাকে, তার চেয়ে যখন কম দাম দেয়, এই দুইটার ডিফারেন্স, তার মানে দ্য প্রাইস এ কনজিউমার ইজ উইলিং টু পে মাইনাস দ্য প্রাইস দ্য কনজিউমার অ্যাকচুয়ালি পেইড, এটার নাম হচ্ছে কনজিউমার সারপ্লাস। সুতরাং পিসি এ ইসি হচ্ছে কনজিউমার সারপ্লাস ইন কম্পিটিটিভ মার্কেট। অন দ্য আদার হ্যান্ড পিএম এ আর হচ্ছে মনোপলি কনজিউমার সারপ্লাস। তার মানে কম্পিটিটিভ কনজিউমার সারপ্লাস ইজ হায়ার দেন monopoly consumer surplus. In other words, monopoly consumer surplus is lower than competitive consumer surplus. তার মানে মনোপলি আসার কারণে কনজিউমারের সারপ্লাস কমে যায়। ঠিক আছে, এখন কনজিউমার কতটুকু কনজিউমার সারপ্লাস লস করে বিকজ অফ মনোপলি, সেটা হচ্ছে পিসি পিএম আর ইসি, এই পুরো এলাকাটা সে লস করে। ঠিক আছে, এর মধ্যে পিসিপিএম আর টি, এই যে রেক্ট্যাঙ্গুলারটা আছে, এটা মনোপলিস্ট নিয়ে নেয়, অর্থাৎ মনোপলিস্ট এক্সট্রাক্ট দিস কনজিউমার সারপ্লাস। কিন্তু আর টি ইসি কনজিউমার সারপ্লাসের এই ত্রিভুজটা মনোপলিস্টের কাছেও যায় না, কনজিউমারের কাছেও যায় না। সে দিস ইজ সিস্টেম লস, এবং দিস ইজ লস অফ দ্য সোসাইটি known as dead weight loss. ঠিক আছে, মনোপলি যেহেতু ডেড ওয়েট লস সৃষ্টি করে, দ্যাটস ওয়াই হচ্ছে মনোপলিস্ট হচ্ছে ইনএফিশিয়েন্ট। আচ্ছা, দরজাটা দিয়ে দেব। ঠিক আছে, সেই জন্য কনজিউমার হচ্ছে, মনোপলিস্ট হচ্ছে inefficient because monopolist creates this dead weight loss RTEC. ঠিক আছে, এখানে যেহেতু মনোপলিস্ট পিসিপিএম আর টি এই এরিয়াটা কনজিউমার সারপ্লাসে নিজের কাছে নিয়ে নেয়, তার মানে হচ্ছে নেট বেনিফিশিয়ারি হচ্ছে, গেইনার হচ্ছে মনোপলিস্ট, নেট লুজার হচ্ছে কনজিউমার। দ্যাট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট অ্যান্ড monopoly market. General differences and differences shown by the graph. থার্ড প্রশ্ন আমাদের, যে মনোপলিস্টিক মার্কেটে আমরা একটাই প্রশ্ন রাখছি, কারণ হচ্ছে যে মনোপলি যেভাবে প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিন করে, মনোপলিস্টিক ফার্ম একইভাবে প্রাইস এবং আউটপুট ডিটারমিন করে। মনোপলিস্টিক ফার্ম হচ্ছে মার্কেট হচ্ছে সেই মার্কেটটা যেই মার্কেটে মেনি বায়ার্স মেনি সেলার্স আছে, লাইক পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, and যেই মার্কেটে ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট আছে, লাইক পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। কিন্তু there is a তোমার প্রপার্টি which is different than perfect competitive market, or আমরা বলতে পারি যে there are some elements of monopoly market। সেটা হচ্ছে যে monopolistic firm
ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট উৎপাদন করে। ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট মানে কি, একই জিনিস একই কাজ করে, কারোটা হয়তো দেখতে একরকম, লেভেলটা ডিফারেন্ট, স্মেলটা হয়তো একটু ডিফারেন্ট। সব সাবান, ধর গায়ে দেওয়ার সাবান যত আছে, প্যারাসিটামল বিভিন্ন নামে বিক্রি হয়, এগুলি হচ্ছে ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট। আর যারা স্মোকার, যারা, তারা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট খায়, এবং যে যেটা খায় সে সেটাই খায়, দাম একটু বাড়াইলেও তোমার ইয়েটা হচ্ছে যে তোমার কাস্টমার হারায় না। তার মানে মনোপলিস্টিক ফার্ম গেটস সাম লয়াল কাস্টমার। তোমাদের পাড়া মহল্লায় যেসব ছোটখাটো দোকানপাট আছে, এগুলি সব হচ্ছে যে মনোপলিস্টিক। যত গ্রোসারি শপ আছে, অল হচ্ছে মনোপলিস্টিক ফার্ম। আমরা বাজারে যাই, গিয়ে মুদি দোকানে আমরা বলি যে এই জিনিস রেডি করে রাখবে, একটা লিস্ট দিয়ে দিয়ে সে তৈরি করে রাখে। তার মানে আমি আই হ্যাভ এভরি কনফিডেন্স অন দ্যাট মুদি দোকানদার। তার মানে বিকজ অফ ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, প্রাইস যদি একটু বৃদ্ধিও করে, মনোপলিস্টিক ফার্ম সব কাস্টমার হারায় না। দেয়ার আর সাম লয়াল কাস্টমার। সেই ইমন, না আজকে ডিপার্টমেন্ট তো বন্ধ। ওই অনলাইনে, না এখন অনলাইনে ক্লাস নিচ্ছে, ক্লাস টাস নিয়ে তোমাকে ফোন দিব বিকেলের দিকে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। এখন যে ঘটনাটা ঘটতেছে, ফর এক্সাম্পল, যে লয়াল কাস্টমার থাকার কারণে মনোপলিস্টিক ফার্ম হ্যাজ সাম তোমার মার্কেট পাওয়ার, কিছুটা মার্কেট পাওয়ার আছে। সে ইচ্ছা করলে খানিকটা প্রাইস বৃদ্ধি করতে পারে। যদি বৃদ্ধি করেও, তাহলে সব কাস্টমার হারায় না। কিন্তু তার মনোপলি পাওয়ারটা অথবা মার্কেট পাওয়ারটা মনোপলির মতো স্ট্রঙ্গার না, কারণ এই মার্কেটে মেনি বায়ার্স এবং মেনি সেলার্স আছে, সেই জন্য। কিন্তু ইট হ্যাজ সাম মার্কেট পাওয়ার। এবং আমরা যেটা বললাম যে মনোপলি যেভাবে প্রাইস এবং আউটপুট ডিটারমিন করে, monopolistic market exactly same way price and output determine করে। যেটা কিছুক্ষণ আগে আমরা মনোপলি ফার্মের দেখাইলাম, মনোপলিস্টিক ফার্মের ক্ষেত্রে একইভাবে প্রাইস এবং আউটপুট ডিটারমিন করে। অর্থাৎ ইকুইলিব্রিয়াম হচ্ছে এট দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ এমআর এন্ড এমসি। তারপরে সেই কার্ভটা একটু ডিমান্ড কার্ভ পর্যন্ত যখন নেই, সেভাবে প্রাইসটা নির্ধারণ করি। মনোপলিস্টিক ফার্মও সে একইভাবে সেটা করে। কিন্তু monopolistic firm has excess capacity in the long run। এর অর্থ হচ্ছে লং রানে মনোপলিস্টিক ফার্ম যতটুকু উৎপাদন করার ক্ষমতা রাখে, সে তার চেয়ে কম উৎপাদন করে। সেই জন্য আমরা বলি যে মনোপলিস্টিক ফার্ম হ্যাজ এক্সেস ক্যাপাসিটি ইন দ্য লং রান, অর্থাৎ তার ক্যাপাসিটি অনুযায়ী সে উৎপাদন করে না। আরেকটা বিষয় হচ্ছে এইখানে যে ক্যাপাসিটি আউটপুট বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি যে অ্যাভারেজ কস্ট কার্ভের সর্বনিম্ন বিন্দুতে, ধরো এইখানে এটা যে মিনিমাম পয়েন্ট অফ দ্য অ্যাভারেজ কস্ট কার্ভ, এই বিন্দুতে যখন উৎপাদন করে, এটাকে বলি ক্যাপাসিটি আউটপুট। সুতরাং মনোপলিস্টিক ফার্ম এখানে উৎপাদন করে না, তার চেয়ে কম উৎপাদন করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মনোপলিস্টিক ফার্মের ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ কার্ভ, এটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ, এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট কার্ভ। এখন আমরা দেখতেছি যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, MR equals MC, and this is the price, monopolistic firm। আর আমরা দেখতেছি এই যে ভার্টিক্যাল লাইনটা, এটা অ্যাভারেজ কস্টের ফলিং পোর্শনে টাচ করে। এর অর্থ হচ্ছে monopolistic firm produces at the falling portion of the average cost curve, not at the minimum point of the average cost curve। সে মিনিমাম পয়েন্ট উৎপাদন করে না, তো সে উৎপাদন করে এইটুকু QMC1, তার ক্ষমতা আছে
QMC2 in the long run. সুতরাং এই যে ডিফারেন্সটা বিটুইন দিস টু QMC1 QMC2 এই দুইটার মধ্যে যে ডিফারেন্সটা, এটা হচ্ছে মনোপলিস্টিক ফার্মের অ্যাক্সেস ক্যাপাসিটি ইন দ্য লং রান। সে চাইলে QMC2 উৎপাদন করতে পারতো, সে করে নাই, তার চেয়ে কম উৎপাদন করে। এর পিছনে কারণ হচ্ছে সে উৎপাদন কম করে যেন প্রাইসটা বেশি চার্জ করতে পারে। সেই জন্য আমরা বলি যে মনোপলিস্টিক ফার্ম হ্যাজ অ্যাক্সেস ক্যাপাসিটি ইন দ্য লং রান। কারো প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে করবা। এখন আমরা চলে যাব অলিগোপলি মার্কেটে, এবং অলিগোপলি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট যেখানে অল্প কয়েকটা ফার্ম মার্কেটটাকে ডমিনেট করে ইন টার্মস অফ সেলস, অথবা ইন টার্মস অফ এমপ্লয়মেন্ট, ইন টার্মস অফ রিসোর্সেস, মানে যে কোনো একটাকে তারা ম্যাক্সিমাম সামান্য কয়েকটা ফার্ম কন্ট্রোল করে মার্কেটের আইদার সেলস or employment or resources to produce something। ঠিক আছে, এইটাকে বলি আমরা তোমার অলিগোপলি মার্কেট। তবে ফিউ ফার্ম থাকে অলিগোপলি যদি চায় তাইলে সে তোমার আইডেন্টিক্যাল প্রোডাক্ট উৎপাদন করতে পারে, হোমোজিনিয়াস প্রোডাক্ট উৎপাদন করতে পারে। আবার তারা যদি চায় তাইলে তারা ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট উৎপাদন করতে পারে, এই ক্ষমতা তাদের আছে। ঠিক আছে, এখন আমরা অনেকবার বলছি তোমাদের ক্লাসে যে অলিগোপলি হচ্ছে যে নিজেদের মধ্যে যথেষ্ট কম্পিটিশন করে এবং একজন আরেকজনকে ল্যাং মারার প্রচন্ড চেষ্টা করে। দে আর নট চিটিং অনলি অন দ্য অ্যামাং দেমসেলস, তারা কিন্তু তোমার কাস্টমারকেও ঠকানোর চেষ্টা করে। যেমন মনে করো ওয়ান অফ দ্য এক্সাম্পলস অফ অলিগোপলি মার্কেট ইন বাংলাদেশ, সেটা হচ্ছে যে মোবাইল কোম্পানিজ। এই ফিউ মোবাইল কোম্পানিজ ডমিনেট দ্য হোল মার্কেট। ফলে এইখানে তারা ধরো নিজেদের মধ্যে তো একটা কম্পিটিশন থাকে, এক একজন এক এক রকম প্রাইসও বলে। আবার কাস্টমারদেরকে যেমন ঠকায় যে খুব বড় অক্ষরে লেখা থাকে যে পার মিনিট এত পয়সা, আর খুব ছোট অক্ষরে লেখা থাকে কন্ডিশন অ্যাপ্লাই। অনেকে হয়তো সেটা খেয়ালও করে না। ঠিক আছে, এই হচ্ছে যে তোমার অলিগোপলি মার্কেটের নেচার, এবং তারা যেই ডিসিশন নেয় সেই ডিসিশনটা হচ্ছে স্ট্র্যাটেজিক ডিসিশন। অর্থাৎ সবসময় যখন কোনো ডিসিশন নেয় তাদের মাথায় থাকে তাদের রাইভেলরা কাউন্টার ডিসিশন কি নিতে পারে। তারা এমন ভাবে সিদ্ধান্ত নেয় যাতে করে কাউন্টার ডিসিশনে যদি লসও হয় তাইলে যেন সেই লসটা খুব বেশি না হয়। এটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক ডিসিশন। আরেকটা জিনিস হচ্ছে যে অলিগোপলিস্টরা মধ্যে কেউ যদি প্রাইসটা কমায়, অন্যরা সঙ্গে সঙ্গে প্রাইস কমায় দেয়। কারণ যদি তারা প্রাইস না কমায় তাহলে তারা মার্কেট শেয়ার লুজ করবে। আবার কেউ যদি প্রাইস বাড়ায় অন্যরা তখন রেসপন্ড করে না, এই আশায় যে প্রাইস বাড়াইলো তার কাস্টমাররা তাদের কাছে চলে আসবে। এই ধরনের বিহেভিয়ার হচ্ছে অলিগোপলিস্টদের। এখন অলিগোপলিস্টরা যখন কম্পিটিশন করতে করতে এমন পর্যায়ে আসে যে তারা শুধুমাত্র নর্মাল প্রফিট করতে পারে, তখন তারা চিন্তা করে নর্মাল প্রফিট মানে
তাদের যা আয় তাহাই ব্যয়, এটাকে বলি নর্মাল প্রফিট। টোটাল রেভিনিউ ইকুয়ালস টোটাল কস্ট, আর অ্যাভারেজ রেভিনিউ ইকুয়ালস অ্যাভারেজ কস্ট। এই পর্যায়ে যখন তারা পৌঁছায় তখন তারা চিন্তা করে, রিয়েলাইজ করে নিজেদের মধ্যে কম্পিটিশন করে আমরা তো ঠকতেছি, তখন তারা চেষ্টা করে তোমার কার্টেল গঠন করার জন্য। তাহলে কার্টেল গঠন করে অনেকগুলি ফার্ম বিহেভ লাইক এ সিঙ্গেল ফার্ম, এবং সেই সিঙ্গেল ফার্মটা হচ্ছে যে বিহেভ লাইক এ মনোপলি। সব ফার্মগুলি এমন ভাবে কাজ করে মনে হবে যে একটা ফার্ম কাজ করতেছে, এবং সেই ফার্মটা হচ্ছে মনোপলি ফার্ম। অর্থাৎ কার্টেল বিহেভস লাইক এ মনোপলি। ঠিক আছে, তো এখন ঘটনা হচ্ছে এই যে তোমার কার্টেল গঠন করা খুব ডিফিকাল্ট। কারণ হচ্ছে যে এক একজনের এক এক প্রস্তাব থাকে, এক এক লক্ষ্য থাকে তোমার, সেজন্য কার্টেল গঠন করা খুব ডিফিকাল্ট। যদি কার্টেল গঠন করেও যে, তাইলে কার্টেল রক্ষা করাও কঠিন। কারণ অলিগোপলিদের মধ্যে চিটিং করার প্রবণতা অনেক বেশি, তারা কখনোই একজন আরেকজনকে ট্রাস্ট করে না। যাই হোক, কারণ হোয়াট ইজ কার্টেল? কার্টেল হচ্ছে ইজ এন অর্গানাইজেশন or institution that reduces output and raises price. কার্টেল এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা আগে কম উৎপাদন করে এবং বেশি প্রাইস চার্জ করে, এটাকে আমরা বলি কার্টেল। যাই হোক, এখন আমরা আসি, হাউ ডাজ কার্টেল ডিটারমিন ইটস প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি। এইটা হচ্ছে তাদের ইনিশিয়াল পজিশন, অর্থাৎ তারা নিজেদের মধ্যে তোমার কম্পিট করতে করতে এমন জায়গায় এসে পৌঁছাইলো যেখানে অ্যাভারেজ রেভিনিউ অ্যাভারেজ কস্ট সমান, তার মানে নর্মাল প্রফিট কস্ট। তার এই ডিমান্ড হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, আর এটা অ্যাভারেজ কস্ট, দুইটাই এখানে সমান, এবং মার্জিনাল কস্ট পাসেস থ্রু দিস। ফলে এই পজিশন হচ্ছে তাদের বিফোর তোমার ফর্মিং কার্টেল, অর্থাৎ এখানে তারা নর্মাল প্রফিট করে। এবং তারা কার্টেল কেন গঠন করতে চায়? তোমার ইকোনমিক প্রফিট করবার জন্য তারা কার্টেল গঠন করে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতেছি যে তাদের ইনিশিয়াল সিচুয়েশন হচ্ছে দে আর মেকিং নর্মাল প্রফিট, দেন দে ফর্মড কার্টেল, এবং অ্যাকর্ডিং টু কার্টেল দে রিডিউস দ্য কোয়ান্টিটি প্রডিউসড, সেটা Q1 থেকে QC তে তারা উৎপাদন করে, এবং তাদের প্রাইস হচ্ছে পিসি কার্টেল প্রাইস। তাইলে এইটুকু হচ্ছে তাদের অ্যাভারেজ কস্ট, এইটুকু হচ্ছে তাদের অ্যাভারেজ রেভিনিউ। তো পার ইউনিট প্রফিট হচ্ছে এবি, অ্যান্ড টোটাল প্রফিট হচ্ছে এই অ্যাভারেজ কস্টের এই বি পয়েন্ট থেকে সি পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে নিলে সিপিসি এবি হচ্ছে তাদের জয়েন্ট প্রফিট, এবং এই জয়েন্ট প্রফিট তারা এগ্রিমেন্ট অনুযায়ী নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তার মানে হচ্ছে দে আর নাও মেকিং ইকোনমিক প্রফিট বাই ফর্মিং কার্টেল। কার্টেল গঠন করেন তারা এখন কম উৎপাদন করে বেশি প্রাইস চার্জ করে তারা ইকোনমিক প্রফিট করতেছে। এই প্রফিটটা সবাই, সেই জন্য এটাকে বলি জয়েন্ট প্রফিট। তারা আগে এগ্রিমেন্ট করে নেয় কে কতটুকু উৎপাদন করবে, প্রফিটের কত অংশ তারা পাবে, সে অনুযায়ী তারা সেটা ভাগ করে নেয়। দ্যাট ইজ দ্য প্রাইস অ্যান্ড আউটপুট ডিটারমিনেশন অফ দ্য কার্টেল। আমাদের সেকেন্ড বিষয় হচ্ছে যে বেনিফিটস ফ্রম চিটিং। চিটিং করে কি বেনিফিট পায়? আর যেহেতু তাদের চরিত্রের মধ্যে আছে তোমার চিটিং করা, একে অপরের সঙ্গে তারা চিটিং করতেই থাকে। ঠিক আছে,
হাজার তারা যদি এগ্রিমেন্ট করে, there is a possibility someone will চিট করবে, এবং যে চিট করবে সে তার ইন্টারেস্টে করে যেন তার প্রফিটটা সে বাড়াইতে পারে। আমরা আগের ফিগারটাকে একটু ডিফারেন্টলি যদি ড্র করি, তো এইটা হচ্ছে তাদের ইনিশিয়াল পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে যে ডিমান্ড কার্ভ, ইনিশিয়াল ডিমান্ড কার্ভ, তার মানে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ। এটা হচ্ছে অ্যাভারেজ কস্ট কার্ভ, এটা হচ্ছে মার্জিনাল কস্ট কার্ভ। At this point they are producing Q1 before forming the cartel, অর্থাৎ তারা নর্মাল প্রফিট করে। আফটার ফর্মিং কার্টেল, আগের ফিগারটাই অন্যভাবে আঁকলাম, তারা কিউসি উৎপাদন করে এবং পিসি প্রাইস চার্জ করে। তাহলে সিপিসি এবি হচ্ছে তাদের জয়েন্ট প্রফিট। ঠিক আছে, এই পর্যন্ত সবকিছু আগের মতো। এখন একজন যদি চিন্তা করে যে সে তো প্রাইস পরিবর্তন করতে পারবে না, তাহলে সে কিভাবে লাভবান হইতে পারে? ধরো উৎপাদনের একটা কোটা তার আছে, তাকে দেওয়া হয়েছে তুমি এতটুকু উৎপাদন করবে। সে যদি বেশি উৎপাদন করে বিক্রি করতে পারে, তাইলে সে বেশি প্রফিট পাবে, এবং এই উৎপাদনটা সে করবে গোপনে, অন্যদেরকে না জানায়, ফর হিজ ওন বেনিফিট। দ্যাট ইজ দ্য চিটিং। ধরো তাকে বলা হয়েছিল তুমি 100 মণ উৎপাদন করো, সে উৎপাদন করতেছে 300 মণ। ফলে যে অতিরিক্ত যে উৎপাদনটা করে সেটা পিসি প্রাইসে বিক্রি করে সে এক্সট্রা প্রফিট পায়। দ্যাট ইজ দ্য গেইন ফ্রম বেনিফিট। তাহলে আমরা এখন ফিগারে আসি। ইনস্টিড অফ প্রডিউসিং কিউসি, এই যে মার্জিনাল কস্টটা ডিমান্ড কার্ভকে যেখানে ইন্টারসেক্ট করলো সেখান থেকে যদি একটা লাইন টানি আমরা নিচে, তাহলে আমরা কিউসিসি পাই। এখন চিটিং উৎপাদন সহ উৎপাদন হচ্ছে কিউসিসি। ঠিক আছে, তাইলে সে যে অতিরিক্ত উৎপাদন করলো, সেই অতিরিক্ত উৎপাদন করে সে এক্সট্রা প্রফিট দ্বারা এফসি বিএল এইটুকু এবং এই অংশটা, এই সাদা অংশটা সে এক্সট্রা বেনিফিট প্রফিটটা মানে চিটিং করে বেশি উৎপাদন করে কামায় নিল। ঠিক আছে, এটাকে বলি আমরা বেনিফিট ফ্রম চিটিং। ঠিক আছে, এখন তার মানে হচ্ছে কি যে ইনিশিয়ালি হি ওয়াজ সাকসেসফুল ইন ডুইং দিস, কিন্তু ইভেনচুয়ালি আদার অলিগোপলিস্ট উইল লার্ন দিস। যখন তারা জানতে পারবে, দ্যাট উইল বি দ্য এন্ড অফ কার্টেল, তখন এই কার্টেলটা ভেঙে যাবে। সেজন্য আমরা বলছিলাম কার্টেল গঠন করা যেমন ডিফিকাল্ট, কার্টেল রক্ষা করাও বেশ ডিফিকাল্ট। সুতরাং যাই হোক, চিটিং করে এই বেনিফিটটা পাইল এফসিবিএল এন্ড সে এ বি থেকে শুরু করে এখানে একটা এল যেখানে দেখা যায় সে পর্যন্ত, এবং বি এই সাদা অংশটা এবং এই অংশটা সে অতিরিক্ত বেনিফিট করে গেল চিটিং করে, বেশি উৎপাদন করে এবং কার্টেল প্রাইসে বিক্রি করে সে বেশি বেনিফিট বা প্রফিট পাইল। এটাকে আমরা বলি বেনিফিট ফ্রম চিটিং। কোনো প্রশ্ন থাকলে করতে পারো। অলিগোপলির যে ইনিশিয়াল যেই তোমার মডেল,
সেই মডেলের সেকেন্ড মডেলটার নাম হচ্ছে কিংড ডিমান্ড কার্ভ মডেল। কিং ডিমান্ড কার্ভ মডেল হচ্ছে ডিমান্ড কার্ভে একটা শার্প পয়েন্ট থাকে, লাইক এ পিরামিড, ওইটাকে আমরা বলি কিং। এবং কিংটা অ্যারাইজ করার কারণ হচ্ছে যে কোনো একজন অলিগোপলি যদি প্রাইস কমায়, অন্যান্য অলিগোপলিস ইমিডিয়েটলি রিডিউসেস প্রাইস। কারণ মার্কেট শেয়ার হারাবার ভয়ে তারা সঙ্গে সঙ্গে প্রাইসটা কমায় দেয়। কিন্তু কেউ যদি প্রাইস বাড়ায়, আদার অলিগোপলিস ডু নট রেসপন্ড, তারা তখন চুপ করে বসে থাকে, প্রাইসটা বাড়ায় না, এই আশা যে প্রাইস বাড়াইছে তার কাস্টমাররা তাদের কাছে চলে আসবে। এই যে কনফ্লিক্টিং বিহেভিয়ার, কন্ট্রাডিক্টরি বিহেভিয়ার অফ দ্য অলিগোপলিস্ট, এই কারণে ডিমান্ড কার্ভে একটা কিঙ্ক অ্যারাইজ করে। এইটার নাম হচ্ছে কিঙ্ক, কে একটা শার্প পয়েন্ট, লাইক এ পিরামিড। সো দিস ইজ AKD is the kinked demand curve. দেখো, এটা হচ্ছে কিং ডিমান্ড কার্ভ, and this kink arises because of the contradictory behavior of the oligopolist. ঠিক আছে, সেই জন্য এই মডেলটার নাম হচ্ছে কিংড ডিমান্ড কার্ভ মডেল। এই কিং তোমার অ্যারেস্ট করবার কারণে অলিগোপলিস্ট যে মার্জিনাল রেভিনিউ কার্ভ পায়, সেই মার্জিনাল রেভিনিউ কার্ভটা হচ্ছে একটা ব্রোকেন মার্জিনাল রেভিনিউ কার্ভ। এই বি, এই হচ্ছে মার্জিনাল রেভিনিউ কার্ভ। এই বিসি টা গ্যাপ, এই জন্য এটাকে বলি ব্রোকেন। এই পর্যন্ত হচ্ছে তোমার একটা গ্যাপ থাকে, বিকজ দিস গ্যাপ অ্যারাইজেস বিকজ অফ দিস কিং। এবং ইট হ্যাজ অ্যান হিউজ ইমপ্লিকেশন। এই ইমপ্লিকেশনটা হচ্ছে এই যে কিং ডিমান্ড কার্ভ মডেলকে তোমার প্রাইস রিজিডিটি মডেলও বলে। অর্থাৎ অনেকে মনে করে যে অলিগোপলিস্ট প্রাইস অ্যাডজাস্টমেন্টের চেয়ে কস্ট অ্যাডজাস্টমেন্ট বেশি করে। তার মানে সহজে তারা প্রাইস পরিবর্তন করতে চায় না, তারা কস্টটাকে অ্যাডজাস্ট করে। ঠিক আছে, এই যে বি এবং সি এর মধ্যে যে গ্যাপটা আছে, এই গ্যাপের মধ্যে যখন আমরা মার্জিনাল কস্ট আঁকি, আরো আঁকো যদি, তাহলে দেখো এই যে প্রাইসটা 25 রিলেটেড টু কিং, এই প্রাইসের কোনো পরিবর্তন হয় না বিকজ অফ আপস অ্যান্ড ডাউনস অফ মার্জিনাল কস্ট কার্ভ। মার্জিনাল কস্ট কার্ভ উপরে গেল প্রাইস যা, মানে এই গ্যাপের মধ্যে নিচে গেল প্রাইসটা। এইটাকে বলি যে দিস ইজ প্রাইস রিজিডিটি মডেল, ইমপ্লাইজ যে অলিগোপলিস তোমার ডু নট want to adjust price, rather they want to adjust cost of production. এই জন্য এই মডেলে বলা হয় যে প্রাইস হচ্ছে ইনফ্লেক্সিবল, অর্থাৎ প্রাইস পরিবর্তন হয় না। ঠিক আছে, এখন ধরো কেউ যদি মনে করে যে সে প্রাইসটা বাড়াবে, মনে করো 25 থেকে সে 27 নিল। ঠিক আছে,
রেজাল্টটা কি? মার্কেট শেয়ার 20 থেকে কমে 10 হয়ে যাবে। তার মানে হিউজ লস অফ দ্য মার্কেট শেয়ার ইফ সামওয়ান অ্যাটেম্পটস টু রেইজ দ্য প্রাইস। আবার কেউ যদি মনে করে প্রাইসটা একটু কমায়, ধরো 25 23 করি, ঠিক আছে, তাইলে কি ঘটনা ঘটে? তার যে একটা বেনিফিট, খুব নেগলিজেবল বেনিফিট, কারণ 20 থেকে 22 হয়, এইটা হচ্ছে ওই সময়ে হয় যখন অন্যরা প্রাইস কমানোর আগ মুহূর্ত পর্যন্ত হয়তো খানিকটা বেনিফিট করে। কারণ কেউ যদি প্রাইস কমায়, আমরা অনেকবার বলছি, অন্যরা ইমিডিয়েটলি প্রাইসটা কমায় দেয়। সেই জন্য প্রাইস কমায়া খুব মেজর কোনো গেইন করতে পারে না তোমার। সেই জন্য আমরা বলি যে প্রাইস ইজ ফিক্সড রিলেটেড টু কিং তোমার, কারণ এই মডেল টেলস আস price rigidity, inflexible price. In other words, oligopolists adjust cost, not the price. কোনো প্রশ্ন থাকলে কইরো। তোমরা আমাকে শুনতেছো? হ্যালো, আসো না নাই? হ্যালো, হ্যালো। জি স্যার, শুনতেছি। তাহলে এতক্ষণ কেন সময় লাগে উত্তর দিতে? তোমরা কি আসলে কম্পিউটারের সামনে আসো না নাই, না খালি এখানে দিয়ে নিজের কাজ করতেছো? শুনতেছি স্যার। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে কইরো। যাই হোক, নেক্সট হচ্ছে যে প্রাইস লিডারশিপ মডেল। এটাকে আমরা ডমিন্যান্ট ফার্ম মডেলও বলে থাকি। এর অর্থ হচ্ছে যে এই মার্কেটে তোমার কতগুলি স্মল ফার্ম থাকে, তাদেরকে আমরা ফ্রিঞ্জ ফার্ম বলি, এবং তারা কম্পিটিটিভ ফার্মের মধ্যে বিহেভ করে। তার কারণ হচ্ছে দে আর প্রাইস টেকার, তারা প্রাইসটা গ্রহণ করে, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড, ডমিনেন্ট ফার্ম হচ্ছে যে sets the price, and dominant firm sets the price to maximize its profit. তার নিজের প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য সে প্রাইসটা সেট করে এবং বিহেভস লাইক এ মনোপলির মতো বিহেভ করে। এখন কে হইতে পারে লিডার অথবা ডমিনেন্ট ফার্ম? যেই কোনো লার্জ ফার্ম হইতে পারে, লার্জেস্ট হইতে হবে এমন কোনো কথা নাই। লার্জ ফার্ম হইতে পারে এবং তার মার্কেটে একটা ভালো গুডউইল আছে, ঠিক আছে। তো এরকম একটা ফার্ম কুড বি এ ডমিনেন্ট ফার্ম, ঠিক আছে। এই হচ্ছে যে দুই ধরনের ফার্মের কথা আমরা বললাম। এখন দেখো, এই ফিগারটাতে যখন আমরা আসি, দিস ইজ মার্কেট ডিমান্ড কার্ভ, দিস ইজ মার্কেট সাপ্লাই কার্ভ, অ্যান্ড অলসো মার্জিনাল কস্ট কার্ভ। এই ফিগারটা হচ্ছে ডমিনেন্ট ফার্মের অনুপস্থিতিতে ফ্রিঞ্জ ফার্ম অবস্থা জানার বিষয়টা হচ্ছে এইখানে। আমরা আগেই বলছি যে ফ্রিঞ্জ ফার্মস গুলি বিহেভ লাইক কম্পিটিটিভ ফার্মস।
ঠিক আছে, কম্পিটিটিভ ফার্মের মতো বিহেভ করে। তার মানে তাদের প্রাইস নির্ধারিত হয় বাই মার্কেট ফোর্সেস, ডিমান্ড এন্ড সাপ্লাই। এই ডিমান্ড এন্ড সাপ্লাই এই প্রাইসটা নির্ধারণ করলো। এই ফ্রিজ ফার্মস গুলি সেই প্রাইসটা গ্রহণ করে Q1 উৎপাদন করলো। তাইলে ইন দ্য অ্যাবসেন্স অফ dominant firm, freeze firms produces Q1 and take the market price as given P1. মার্কেটের এই প্রাইসটা গ্রহণ করে। এই পর্যন্ত ডমিনেন্ট ফার্ম মার্কেটে নাই। ঠিক আছে, এখন ধরো ডমিনেন্ট ফার্ম বাজারে আসলো, and it is the demand curve of dominant firm. This is the marginal revenue curve of dominant firm. This is the marginal cost of dominant firm. This is the equilibrium point of dominant firm where MR equals to MC, and dominant firm set the price PDN, which is lower than তোমার ফ্রিজ ফার্মস প্রাইস। এখন ডমিনেন্ট যে প্রাইস যে নির্ধারণ করলো সেটা P1 এর চেয়ে কম। ঠিক আছে, ফলে এরা আছে সো স্মল ফার্মস, তারা এই ডমিনেন্ট ফার্মের সঙ্গে কম্পিটিশন করবার মতো কোনো ক্ষমতা রাখে না। তখন তারা কি করে, ডমিনেন্ট ফার্ম যে প্রাইস নির্ধারণ করলো PDN, সেই প্রাইসটা গ্রহণ করে। নাও ফ্রিজ ফার্ম ইজ প্রডিউসিং QF, এখন মার্কেটের ডিমান্ড হচ্ছে Q2, তাহলে প্রাইস কমে যাওয়ার ফলে স্মল ফার্মস গুলি আগের চেয়ে Q1 এর চেয়ে কম উৎপাদন করে, কিন্তু মার্কেটের ডিমান্ড ইজ হায়ার দেন Q1 which is Q2, তাহলে ফ্রিজ ফার্ম QF and Q2 এই পরিমাণ উৎপাদন করে না। তাইলে মার্কেটের ডিমান্ড ফুলফিল করার জন্য QF Q2 অ্যামাউন্ট is produced by dominant firm। তার মানে 0 QD আর QF Q2 হচ্ছে সেম অ্যামাউন্ট, অর্থাৎ ফ্রিজ ফার্মগুলি যা উৎপাদন করতে পারে না বা করে না, মার্কেট ডিমান্ডের সেই অংশটা ডমিনেন্ট ফার্ম উৎপাদন করে। ঠিক আছে, তাইলে এরা হচ্ছে প্রাইস টেকার, এ হচ্ছে প্রাইস সেটার, এবং তার প্রাইস সেট করে টু ম্যাক্সিমাইজ ইটস প্রফিট। এ যখন প্রাইসটা সেট করে, অন্যরা সেই প্রাইসটা গ্রহণ করে। অন্যরা যখন যাহাটুকু উৎপাদন করে, বাকিটা উৎপাদন ডমিনেন্ট ফার্ম করে। এটাকে আমরা বলি ডমিনেন্ট। আসলে বিষয়টা একটু অন্যরকম। বিষয়টা হচ্ছে যে মনোপলির উপরে ট্যাক্স খুব বেশি, ফলে ডমিনেন্ট ফার্ম চায় যে কিছু ছোট ছোট ফার্ম থাকুক। তো ফলে হচ্ছে কি যে সে এমন একটা প্রাইস নির্ধারণ করে যাতে করে স্মল ফার্মগুলি, ফ্রিজ ফার্মগুলি সার্ভাইভ করতে পারে। তো ফলে হচ্ছে যে স্মল ফার্মগুলি সেই প্রাইসটা গ্রহণ করে এবং তাদেরকে সে ডেকে বলে কতটুকু উৎপাদন করতে পারবি, তারা বললো QF উৎপাদন করতে হবে, ঠিক আছে বাকিটা আমি উৎপাদন করব। ঠিক আছে, এটা হচ্ছে মনোপলি, বেশি ট্যাক্স দিতে হবে দেখে সে এই সুযোগটা নেয়। এখন সে গভর্নমেন্টকে বলতে পারে আমি তো মনোপলিস্ট না, আমার সঙ্গে কতগুলি ফার্ম আছে,
এই জন্য ডমিনেন্ট ফার্ম তার মানে allows this small farms to survive and to produce. এই কারণে এই ঘটনাটা ঘটে। কোনো প্রশ্ন থাকলে করো। এখন আমরা যাব ফ্যাক্টর মার্কেট। ফ্যাক্টর রিসোর্সেস ইনপুট একই কথা। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনিউরশিপ। These are the factors of production. এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনের বাজার আছে, যেমন লেবার মার্কেট, ল্যান্ড মার্কেট, ক্যাপিটাল মার্কেট, এন্টারপ্রেনিউর মার্কেট, এটসেট্রা। প্রত্যেক জন্য মার্কেট আছে। প্রোডাক্ট মার্কেটে সেলার হচ্ছে ফার্ম, হাউস হোল্ড হচ্ছে বায়ার। হাউস হোল্ডরা কিনে প্রোডাক্ট মার্কেট থেকে, আর সেলার সেটা সেল করে ইন দ্য প্রোডাক্ট মার্কেট। কিন্তু ইন ফ্যাক্টর মার্কেট হাউস হোল্ড হচ্ছে সেলার। হাউস হোল্ডরা ল্যান্ড বিক্রি করে, লেবার বিক্রি করে, ক্যাপিটাল বিক্রি করে এবং এন্টারপ্রেনিউরশিপ বিক্রি করে। তো সুতরাং ফ্যাক্টর মার্কেটে আর এগুলি কে কিনে? ফার্ম কিনে, উৎপাদক কিনে, টু প্রডিউস গুডস এন্ড সার্ভিসেস। তাহলে ফ্যাক্টর মার্কেটে ফ্যাক্টরের মালিকরা হচ্ছে সেল করে, আর ফার্মগুলি আর উৎপাদক সেই ফ্যাক্টরগুলি ফ্যাক্টর মালিকদের কাছ থেকে কিনে নেয়। এটাকেই আমরা বলি ফ্যাক্টর মার্কেট। ক্লাসে আমরা পড়াইছি তোমাদেরকে যে এমআরপি, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, অর্থাৎ এমআর মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ হচ্ছে সেলার অতিরিক্ত 1 ইউনিট দ্রব্য বিক্রি করে যে টাকা পায়, সেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ, মাল্টিপ্লাইড বাই মার্জিনাল প্রোডাক্ট। অতিরিক্ত 1 একক ফ্যাক্টর যদি নিয়োগ করে, তাহলে অতিরিক্ত 1 একক ফ্যাক্টর যতটুকু উৎপাদন করে সেটাকে বলি আমরা মার্জিনাল প্রোডাক্ট। তার মানে আউটপুট প্রডিউসড বাই অ্যান এডিশনাল ইনপুট, সেটাকে বলি মার্জিনাল প্রোডাক্ট। অ্যান্ড মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট or MRP is nothing but the product of MR and MP. মার্জিনাল রেভিনিউকে মার্জিনাল প্রোডাক্ট দিয়ে মাল্টিপ্লাই করলে সেটাকে আমরা বলি মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট। এই মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট irrespective of the nature of the market, অর্থাৎ মার্কেটটা কম্পিটিটিভ না নন কম্পিটিটিভ, ডাজ নট ম্যাটার, এমআরপি অলওয়েজ ডিক্লাইন, কমতে থাকে। কম্পিটিটিভ মার্কেটে কমে, এমপি যদি কমে যায় বিকজ অফ ল অফ ডিমিনিশিং রিটার্ন। আর নন কম্পিটিটিভ মার্কেটে এমআরপি কমে কারণ মার্জিনাল রেভিনিউ কমে যায়। সুতরাং এমআরপি
অলওয়েজ ডাউনওয়ার্ড স্লোপ, ঠিক আছে, সবসময় নিম্নগামী। ধরো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রাইস আর মার্জিনাল রেভিনিউ সমান। আমরা জানি যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে পি ইকুয়ালস এমআর। এখন তুমি যখন মার্জিনাল প্রোডাক্টকে পি দিয়ে মাল্টিপ্লাই করো, তখন আমরা পাই মার্জিনাল, তোমার কি বলে এটাকে, ভিএমপি, সরি, ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট। এই ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট আর এমআরপি ইন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের সমান। কিন্তু নন কম্পিটিটিভ মার্কেটে প্রাইস যেহেতু মার্জিনাল রেভিনিউর চেয়ে বড়, সেই কারণে নন কম্পিটিটিভ মার্কেটে ভ্যালু অফ মার্জিনাল প্রোডাক্ট মার্জিনাল রেভিনিউ প্রোডাক্টের চেয়ে ছোট, সরি বড়। পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে হচ্ছে সমান, আর এমআরপি ইজ লোয়ার, লেস দেন ভিএমপি ইন দ্য নন কম্পিটিটিভ মার্কেট। যাই হোক, এটা একটা সাধারণ ধারণা আমরা দিলাম ফ্যাক্টর মার্কেট সম্পর্কে। আমাদের ফ্যাক্টর মার্কেটের প্রথম পসিবল কোশ্চেন হইল তোমার এমআরপি কার্ভকে, অর্থাৎ মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কার্ভকে কেন ফ্যাক্টরের ডিমান্ড কার্ভ মনে করা হয় অথবা ধরা হয়, or in other words, why MRP curve is the factor demand curve? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর আমরা দেই, কেন এমআরপি কার্ভ is the factor demand curve? এই অংশটা হচ্ছে এমআরপি, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট, ভার্টিক্যাল অ্যাক্সিস রিপ্রেজেন্ট এমআরপি, horizontal axis represent the quantity of factor। এখন খেয়াল করো, যখন মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট হচ্ছে 45, তখন কোয়ান্টিটি অফ ফ্যাক্টর হচ্ছে 1, ঠিক আছে। যখন 40 তখন 2, যখন 35 তখন 3, যখন 30 তখন 4, যখন 25 তখন 1। তাহলে আমরা কি দেখতেছি? As MRP declines, quantity of factor increases। আবার নিচের থেকে যদি উপরে যাও, as MRP increases, quantity of factor decreases। তার মানে there is an inverse relationship between MRP and quantity of factors। তাহলে উৎপাদনের উপকরণের পরিমাণের সঙ্গে এমআরপি রিলেশনশিপ হচ্ছে বিপরীতমুখী। এমআরপি বেশি হইলে কোয়ান্টিটি অফ ফ্যাক্টর কম হবে, এমআরপি কম হইলে কোয়ান্টিটি অফ ফ্যাক্টর বেশি হবে, ঠিক আছে। এখন ফ্যাক্টর ডিমান্ডের রিলেশনশিপটা কি? প্রাইস বেশি হইলে উৎপাদক কম ফ্যাক্টর কিনে, প্রাইস কম হইলে উৎপাদক বেশি ফ্যাক্টর কিনে। তার মানে দ্য রিলেশনশিপ বিটুইন এমআরপি and quantity of factor and the relationship between price and quantity of factor are same. That's why MRP curve represents the factor demand curve।
এমআরপির সঙ্গে কোয়ান্টিটি অফ ইনপুটের যা সম্পর্ক, প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি অফ ফ্যাক্টরের একই রকম সম্পর্ক। দ্যাটস ওয়াই এমআরপি কার্ভ ইজ দ্য ফ্যাক্টর ডিমান্ড কার্ভ। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের জবাব। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা লেবার মার্কেটের সঙ্গে সম্পর্কিত। আমরা বলছিলাম যে there are a market labor demand curve। ঠিক আছে, কি বললাম? মার্কেট লেবার ডিমান্ড কার্ভ। ঠিক আছে, ফর সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি আমরা যেই মার্কেটের কথা বলতেছি সেই মার্কেটে শুধুমাত্র দুইটা ফার্ম আছে। বিষয়টা সহজ করবার জন্য আমরা এই অ্যাসাম্পশনটা নিলাম। আমরা বলতেছি এইখানে এই মার্কেটে দুইটা ফার্ম আছে যারা লেবার হায়ার করে টু প্রডিউস গুডস এন্ড সার্ভিসেস। ঠিক আছে, একটা ফার্মের নাম হচ্ছে এ, একটা ফার্মের নাম হচ্ছে বি। ঠিক আছে, এবং এর এমআরপি কার্ভ, মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কার্ভ, যখন দ্রব্যের দাম হচ্ছে P1, এটা নট দ্য প্রাইস অফ লেবার, দিস ইজ দ্য প্রাইস অফ কমোডিটি। প্রাইস অফ লেবার হচ্ছে W1 or W2, W হচ্ছে প্রাইস অফ লেবার। যখন মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট হচ্ছে MRPA at price P1, তখন ফার্ম এ যেখানে ওয়েজ হচ্ছে W1, সে 100 ইউনিট লেবার হায়ার করে। ঠিক আছে, এমআরপি কার্ভ at price P1 and at labor price W1, firm 1 hires 100 units of labor। ঠিক আছে, এখন এগুলি ক্লাসে আমরা তোমাদেরকে পড়াইছি। পরে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে এমআরপি কার্ভ ডান দিকে শিফট করে যদি দ্রব্যের দাম বাড়ে। ঠিক আছে, এখন আমরা ধরে নিচ্ছি যে দ্রব্যের দাম P1 থেকে P2 হয়ে গেল, ফলে এই এমআরপি কার্ভটা ডান দিকে শিফট করলো, হয়ে গেল এমআরপি এ P2। যখন দ্রব্যের দাম বাড়লো তখন ওয়ার্কার্সরা ডিমান্ডেড হায়ার ওয়েজ। ঠিক আছে, তারা বললো যে না, দ্রব্যের দাম বাড়ছে, ওয়েজ বাড়াইতে হবে। ফার্ম এ ওয়েজ বাড়াইলো, বাড়ায় কোথায় নিল? W1 থেকে W2 তে নিল। ওয়েজ বাড়ার কারণে ফার্ম এ নাও employs 80 units of labor। কারণ হচ্ছে আমরা জানি ওয়েজ বাড়লে লেবারের ডিমান্ড কমে। ওয়েজ বাড়লো ঠিকই, কিন্তু লেবারের ডিমান্ড কমায় দিল 20, 100 থেকে 80 হইল, because of initially increase in price of the commodity, eventually increase in the wage, and demand for labor decreases from 100 to 80। ঠিক আছে, this is the situation for farm A।
এক মার্কেটে দুই ধরনের প্রাইস থাকে না, এক ধরনের প্রাইস একটা প্রাইসে থাকে। এন্ড সে ফর এক্সাম্পল প্রাইসটা হচ্ছে কম্পিটিটিভ মার্কেট। এখন ফার্ম বি এর জন্য একই কথা। ফার্ম বি মার্জিনাল রেভিনিউ প্রোডাক্ট কার্ভ এট প্রাইস P1, তখন সে W1 ওয়েজে 150 ইউনিটস অফ লেবার হায়ার করে। ঠিক আছে, যখন দ্রব্যের দাম বেড়ে যায়, এমআরপি কার্ভ যখন ডান দিকে শিফট করে, যখন লেবাররা ওয়ার্কাররা তোমার হায়ার ওয়েজ ডিমান্ড করে, সে ইনক্রিজ ডিমান্ড W2, এবং ফার্ম বি at W2 ওয়েজ hires 130 units of labor, অর্থাৎ reduced labor demand by 20 from 150 to 130। ঠিক আছে, তাহলে এই দুইটা সিচুয়েশন ফর টু ফার্মস, ফার্ম এ এবং ফার্ম বি। এখন আমরা জানি যে দুইটা ফার্মের লেবার ডিমান্ড যোগ করলে আমরা মার্কেট ডিমান্ড পাই। এখন প্রথমটা যখন যোগ করি আমরা at ওয়েজ W1, তখন 100 প্লাস 150 হচ্ছে 250। দেখো 250। ঠিক আছে, এরপরে যখন ওয়েজ বাড়ে তখন A80 করে A30 করে, তাহলে দুইটা যোগ করলে হয় 210। ঠিক আছে, এখন এই একটা পয়েন্ট যেখানে লেবার হায়ার by the two firms is 210. This is another point যেটা হচ্ছে যে লেবার হায়ার by two firms at 250। এখানেও এমআরপি কার্ভ ডান দিকে শিফট করে বিকজ অফ ইনক্রিজ ইন প্রাইস। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এই যে দুইটা পয়েন্ট পাইলাম, ওয়ান এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তোমার এই দুইটা পয়েন্ট যখন আমরা যোগ করি তখন আমরা মার্কেট ডিমান্ড কার্ভ ফর লেবার পাই, when MRP curve shifts due to change in the price of the commodity। বা যখন আমরা প্রাইস চেঞ্জটাকে we take into consideration, তখন the demand curve for the labor can be derived the way I have explained। এইভাবে আমরা লেবারের ডিমান্ড কার্ভ আঁকতে পারি। যখন মার্কেট প্রাইস বাড়লে ওয়ার্কার্সরা হায়ার ওয়েজ ডিমান্ড করে, এবং ওয়েজ যখন বাড়ে তখন we can derive the market demand curve for labor the way we have explained। কোনো প্রশ্ন আছে? স্যার 180 টা কিভাবে আসছে? কি বললা? তোমার তো শব্দের জন্য কিছু শুনতেছি না, আবার বলো। 180। ও এটা প্রয়োজন নাই। তার মানে হচ্ছে যে তোমরা এটা ইগনোর করো, তাতেই হবে। কিন্তু এটা একটা বিষয় হচ্ছে যে যদি সে অরিজিনাল এমআরপিতে এই সময়ে যদি ওয়েস 2 তে যদি সে মানে হায়ার করে, তাহলে তার 180 হবে। এটা আমাদের প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে আমরা এই দুইটা পয়েন্ট দেখতে চাই। ঠিক আছে, এটা হচ্ছে যে ইনিশিয়াল এমআরপি 1-এ যদি সে হায়ার করত এট ওয়েস 2, তো সেটা 180 হইতো। ঠিক আছে, এটা একটা হাইপোথেটিক্যাল এক্সাম্পল নিছে যে এরকম যদি হইতো যে এমআরপি কার্ভটা শিফট করলো না, ঠিক আছে, এমআরপি কার্ভ রিমেইন সেম,
সেই সময়ে যদি ওয়েজ বাড়লে কতটুকু হায়ার করতে, আমরা বলি যে 180 হায়ার করতে। দিস ইজ ভেরি হাইপোথেটিক্যাল। আর এটা সিম্পল বিষয়। দেখো, একই কার্ভে যদি থাকতো সে 100 প্লাস 80 180 হইত। বুঝো নাই? ধরো মনে করো এগুলি কিছুই নাই, ঠিক আছে? এগুলি যখন কিছুই নাই, তার মানে একই কার্ভে যদি সে থাকতো, তাহলে প্রথমে কম ওয়েজে বেশি হায়ার করতো, আর বেশি ওয়েজে কম হায়ার করতো। সেইটা এখানে দেখানো হয়েছে। এটা হাইপোথেটিক্যাল কেস, সেটা তোমাদের দরকার নেই, এই পয়েন্টটা তোমাদের নেওয়ারই দরকার নেই। কারণ এই লেবার ডিমান্ড কার্ভটা ডেরাইভ করতে এই পয়েন্টের কোনো ইমপ্লিকেশন নাই। তবে কেউ যদি প্রশ্ন করতো যে একই প্রাইসে একই এমআরপি কার্ভে যদি থাকতো, তাহলে সে কতটুকু হায়ার করত, তো সেটা হচ্ছে 180। আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো, এনি কোশ্চেন? আমাকে শুনতেছো না শুনো না? স্যার শোনা যাচ্ছে। তাহলে দ্যাট ইজ ভেরি শর্ট সিলেবাস ফর ফাইনাল এক্সাম। কনজিউমার থিওরি, perfect competitive market, monopolistic market, oligopoly market। আমরা বেছে বেছে কয়েকটা প্রশ্ন আমাদের দিয়ে এই হ্যান্ডআউটটা আমরা তৈরি করছি, যাতে করে তোমাদের কোনো ধরনের অসুবিধা না হয়। কারণ ক্লাসে না যাইতে পারলে যেটা হয়, অনলাইনে পড়ায় খুব লাভবান হয় সেটা বুঝি না। সেই জন্য আমরা সিলেবাস অনেক ছোট করে দিচ্ছি। 15 তারিখ পরীক্ষা দিবা, এই হচ্ছে বিষয়। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি এই হ্যান্ডআউট পড়ে থাকো, তাহলে সেখান থেকে আমাকে প্রশ্ন করতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে তুমি কুইজের প্রশ্নও থাকবে, ঠিক আছে? এখান থেকেই আমরা করব। এটা যদি মনোযোগ দিয়ে তুমি ফাইনালের জন্য পড়ো, না পারার কোনো কারণ নাই। ধরো আমি যদি জিজ্ঞেস করি কার্টেল কি, তুমি বলবা যে an institution that reduces output and increases price। সিম্পল কথা। আমরা কোনো প্রশ্ন করব না এই হ্যান্ডআউটের বাইরে। যা কিছু, যেমন মনে করো why does king arises, আমাদের উত্তর হচ্ছে যে কিং ক্যারাইজ করে, কেউ যদি দাম কমায় অন্যরা সঙ্গে সঙ্গে কমা দেয়, কেউ যদি দাম বাড়ায় অন্যরা তখন চুপ করে বসে থাকে। দ্যাটস ওয়াই কিং অ্যারাইজেস। ঠিক আছে? কেউ আমরা যদি প্রশ্ন করি যে হোয়াই ইট ইজ নোন অ্যাজ প্রাইস রিজিডিটি মডেল, আমাদের উত্তর হবে যে অলিগোপলিস্টরা সাধারণত এই মডেল অনুযায়ী প্রাইস পরিবর্তন করতে চায় না, rather they want to adjust the cost. That's why it is known as price rigidity model। ঠিক আছে? তো সুতরাং হচ্ছে যে ধরো আমরা কনজিউমার থিওরি থেকে যদি জিজ্ঞেস করি যে তোমার আমাদের দুইটা অনেকগুলি বিষয় সেখানে আছে। একটা বিষয় হচ্ছে যে কখন মার্জিনাল ইউটিলিটি জিরো? উত্তর হচ্ছে যখন টোটাল ইউটিলিটি ইজ ম্যাক্সিমাম। হোয়াট ইজ ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি?
as we consume more and more of a commodity, we get less and less utility from additional unit, known as law of diminishing marginal utility. ঠিক আছে, তখন আমরা যদি প্রশ্ন করি যে what is the equilibrium condition of for maximizing utility of a consumer in terms of law of equimarginal utility, তাহলে আমরা বলবো যে mu1 divided by p1 equals mu2 divided by p2. তুমি x y z যাই লাগো, অর্থাৎ মার্জিনাল ইউটিলিটি ডিভাইডেড বাই ইটস প্রাইস। দুইটা দ্রব্য, তিনটা দ্রব্য, চারটা দ্রব্য, যতগুলো দ্রব্য আছে প্রত্যেকের মার্জিনাল ইউটিলিটি পার টাকা স্পেন্ড মাস্ট বি ইকুয়াল। ঠিক আছে, আমরা যদি বলি হোয়াট ইজ দ্য তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশন of utility maximizing in terms of indifference curve analysis, তাহলে আমরা বলবো যে relative price equals MRS or P1 divided by P2 সমান marginal rate of substitution or mu1 divided by mu2। ঠিক আছে, আমরা যদি জিজ্ঞেস করি যে ইন্ডিফারেন্স কার্ভ তোমার ডাউনওয়ার্ড স্লোপিং কেন? একটা বেশি কনজিউম করলে অন্যটা কম করতে হয়, সেই জন্য। আমরা যদি বলি যে তোমার কেন ইন্ডিফারেন্স কার্ভ কনভেক্স টু দ্য অরিজিন, উত্তর হচ্ছে MRS ইজ নেগেটিভ অথবা রেট অফ সাবস্টিটিউশন, মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ডিক্লাইন্স, সেই জন্য convex to the origin. Higher indifference curve gives higher utility. Why? Because higher indifference curve contains more commodities, and more commodities means more utility. কেন দুইটা ইন্ডিফারেন্স কার্ভ একে অপরকে ইন্টারসেক্ট করে না? উত্তর হচ্ছে one of the properties of indifference curve is higher indifference curve gives higher utility. আর দুইটা ইন্ডিফারেন্স কার্ভ যদি একে অপরকে ইন্টারসেক্ট করে, এর অর্থ হচ্ছে হায়ার লোয়ার ইন্ডিফারেন্স কার্ভ গিভ সেম ইউটিলিটি, দ্যাট ভায়োলেটস দ্য প্রপার্টি, অথবা ইট ভায়োলেটস দ্য ট্রানজিটিভিটি অ্যাসাম্পশন। ঠিক আছে, সুতরাং এই ধরনের মানে ছোট ছোট প্রশ্নগুলি আমরা করতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি বলি যে কেন মনোপলিস্টিক ফার্ম লং রানে তোমার ক্যাপাসিটি আউটপুট উৎপাদন করে না? উত্তর হচ্ছে টু চার্জ হায়ার প্রাইস, বেশি প্রাইস নির্ধারণের জন্য সে সেইটা করে। এখন একটা মার্কেট যে অলিগোপলিস্ট মার্কেট কিভাবে বুঝবো? একটা রাফ এস্টিমেট করি আমরা বাই কনসেন্ট্রেশন রেশিও। কনসেন্ট্রেশন রেশিও দিয়ে আমরা একটা রাফ এস্টিমেট করি যে the market could be an oligopoly market। ঠিক আছে, যেমন কিছুক্ষণ আগেই বললাম এমআরপি কার্ভ কেন ডাউনওয়ার্ড স্লোপিং? আমরা বললো যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে বিকজ অফ ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্ন অর এমপি ডিক্লাইন্স, এবং ইমপারফেক্ট মার্কেটে এমআরপি ডিক্লাইন্স, সেই জন্য তোমার এমআরপি কার্ভ অলওয়েজ ডাউনওয়ার্ড স্লোপিং। তো এইগুলো যদি মনোযোগ দিয়ে তোমরা হ্যান্ডআউটটা পড়ো, তাইলে না পারার কোনো কারণ নাই। অনেকগুলি প্রশ্ন যেগুলি আসবে সেগুলি আমরা অলরেডি কিছুটা আলাপ করে দিলাম। কোন ফার্ম বিকামস দ্য ডমিনেন্ট ফার্ম?
উত্তর হচ্ছে ডমিনেন্ট ফার্ম হবে সেই ফার্মটা হুইচ ইজ এ লার্জার ফার্ম, যার একটা গুড উইল আছে ইন দ্য মার্কেট, এবং যে চাইলে সমস্ত মার্কেটের ডিমান্ড সে উৎপাদন করতে পারে। এরকম একটা মার্কেটকে বলে ডমিনেন্ট ফার্ম। ঠিক আছে, আছে আর কারো কোনো প্রশ্ন? স্যার আমাদের মানে কয়টা ব্রড কোশ্চেন দিতে হবে? সেটা তো কোনো প্রশ্ন না, প্রশ্ন হয় সবসময় সময় অনুযায়ী। তোমাদের পরীক্ষা হবে ফর 2 hours, এর মধ্যে 20 to 25 minutes ফর কুইজেস, আর হচ্ছে বাকিটা হচ্ছে তোমার এইগুলো। তো ফলে আমরা সময় অনুযায়ী প্রশ্ন করব, আমরা তো ব্রড শর্ট বুঝি না। ঠিক আছে, কিছু হয়তো সেমি ব্রড কোশ্চেন হবে, খুব লম্বা কোশ্চেন কি এখানে আছে? খুব বেশি নেই। শুনো, ফন্ডের মধ্যে যা দেওয়া আছে প্রশ্ন আকারেই দেওয়া আছে, এইভাবে পড়তে থাকো, এইভাবেই আসবে। ঠিক আছে? হ্যালো, জি স্যার। তোমরা মনে করো যে প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে দেওয়া আছে, ঠিক আছে? একদম সেইভাবেই আছে, হয়তো আমরা প্রশ্ন বলি নাই। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো এখানে আছে শর্ট রান পসিবল আউটকাম অফ এ কম্পিটিটিভ ফার্ম। আমরা প্রশ্ন করব, এক্সপ্লেইন দ্য শর্ট রান পসিবল আউটকামস অফ এ কম্পিটিটিভ ফার্ম। ধরো এখানে প্রশ্ন আছে যে, এখানে প্রশ্নই আছে, হোয়াট লেভেল অফ আউটপুট ডাজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং ফার্ম প্রডিউসেস ইন দ্য শর্ট। প্রশ্ন দেওয়া আছে। সুতরাং এইগুলি হবে, যেমন মনে করো প্রপার্টিজ অফ পারফেক্ট কম্পিটিশন এক্সপ্লেইন, এইসব যেইভাবে আছে সেইভাবে আসবে। যেটা করতে পারো তোমরা নিজেদের মতো করে শর্ট করে নিতে পারো, রাইট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, তাহলে এগুলি অনেক আরো শর্ট করে নিতে পারবো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? তাহলে তোমাদের হ্যান্ডআউট দেওয়া হইলো কনজিউমার থিওরি, পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, মনোপলিতে দুইটা জিনিস আছে, মনোপলিস্টিক থেকে একটা জিনিস আছে, ইত্যাদি ইত্যাদি। তারপরে অলিগোপলি থেকে আছে, তারপরে হচ্ছে যে তোমার ফ্যাক্টর মার্কেট থেকে আছে। সবগুলি মুখস্থ করবার কিছু নাই, যদি বুঝতে পারো তাহলে পরীক্ষার হলে এসে আরামে লিখতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? যাই হোক, তারপরেও যদি তোমাদের কখনো মনে হয় যে পড়তে গিয়ে কোনোখানে আটকাও, আমাকে ফোন করো, তখন আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে? হ্যালো, জি স্যার। তাহলে ঠিক আছে, গুড লাক, ভালো থাকো। 15 তারিখ দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। দেখা দিল।